মুশফিকের কটেজের কিছুটা দূরে আরও ৩টা একই মডেলের কটেজ। ৪ জন অফিসারের ৪টা কটেজ। মুশফিক আজকে কাজে মন বসাতে পারছে না। কম্পিউটারের সামনে বসে আছে অথচ মনোযোগ স্ক্রিনে নেই। সে বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে। আসার সময় মিতুকে বলে এসেছিল ঘুম থেকে উঠে যেন তাকে ফোন দেয়, কিন্তু এখন 12টা বাজে অথচ মিতু ফোন দেয়নি। আগে কখনো বাসায় যাওয়ার জন্য মন এত ছটফট করেনি, কিন্তু আজকে মন ছটফট করছে। কর্নেল ফারুক আহমেদ মুশফিকের ছটফট নজরে পড়ে। মুশফিক কাজ পাগল মানুষ অথচ আজকে একটু পড়ে পড়ে ঘড়ির দিকে তাকাচ্ছে, যেন কারো প্রতীক্ষায় অপেক্ষারত। উনি মুশফিকের কাছে যায়। মেজর, আর ইউ ওকে? স্যারের কথা শুনে মুশফিক নড়েচড়ে বসে গমগমে গলায় প্রফেশনালভাবে বলল, ইয়েস স্যার। তোমাকে চিন্তিত লাগছে। এনি প্রবলেম? মুশফিক যে বিয়ে করেছে এই খবরটা এখনো কাউকে জানানো হয়নি। চাকরিসূত্রে তার বিয়ের পারমিশন আছে। মেজর যেহেতু নিজস্ব কটেজও পেয়েছে। সে বলল, নো স্যার। উনি মুশফিককে ভীষণ স্নেহ করেন। কাজের প্রতি এত সৎ আর কর্মঠ মানুষ উনি কমই দেখেছেন। তাছাড়া মনে মনে মুশফিককে নিয়ে আলাদা চিন্তাও আছে। উনি মুশফিকের কপালে হাত রেখে বলল, শরীর ভালো আছে তো? উনার কাজে মুশফিক বিব্রতবোধ করে, কিন্তু উনাকে বুঝতে না দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, ঢাকা গিয়েছিলাম তাই একটু ক্লান্ত লাগছে। তাহলে একটা ব্রেক নাও। মুশফিক এটাই বলতে চেয়েছিল, উনি বলাতে মুশফিকের ঠোঁটের কোণে কৃতজ্ঞতার হাসি ফুটে ওঠে। সে বলে, জি স্যার। 2টার সময় আবার চলে আসবে। ইয়েস স্যার। মুশফিক দক্ষ হাতে জলদি গাড়ি চালিয়ে কটেজের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে তার ভীষণ শান্তি অনুভব হয়। এতদিন তো এমন শান্তি লাগেনি, আজ কেন লাগছে? প্রশ্নটা শুনে মুশফিক নিজেই হাসে। সে জানে কেন বুকে এত শান্তি লাগছে, কারণ তার শান্তির ভোমরা বাসায়। সে আদৌ জানে না মিতু তাকে কতটুকু শান্তি দেবে, কিন্তু সে মিতুকে অসহ্য রকমের শান্তি দেবে। এগুলো ভাবতেই গম্ভীর ঠোঁটের ভাঁজে হাসি ফুটে ওঠে। সে কটেজের ভেতরে ঢুকে অনুভব করে কটেজ এখনো শান্ত, নিরিবিলি। কোথাও মিতুর সারা শব্দ নেই। সে দ্রুত পায়ে উপরে উঠে আসে। সকালে বাসার পরিবেশ যেমন রেখে গিয়েছিল সবকিছু সেভাবেই আছে। সে নিঃশব্দে বিছানার কাছে এসে দাঁড়ায়। শক্ত কড়াপড়া হাত দিয়ে যথেষ্ট নরম স্পর্শ নিয়ে ছুঁয়ে দেয় মিতুলের তুলতুলে গাল। একদৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মেয়েটাকে দেখলে ভালোবাসার লাল নীল ফুলে চারপাশ ভরে যায়। অজানা এক সুগন্ধির প্রাণভরা সুবাসে ভরে যায় মনের আঙ্গিনা। মিতু সারা রাতের জার্নি আর বমি করে দুর্বল হয়ে গিয়েছে। সকালে পাখির মতো একটু খাবার খেয়ে যে ঘুমিয়েছে আর উঠেনি। সে মিতুর রেশমি চুলে হাত ভুলাতে ভুলাতে তীক্ষ্ণ নজরে মিতুকে পর্যবেক্ষণ করে। এই ছোট দেহের অধিকারী মেয়েটা তার অর্ধাঙ্গ। একেই ভালোবাসতে হবে। রাগী গম্ভীর মেজরকে ছুঁয়ে দেয়ার অধিকার কারো নেই, অথচ এই মেয়েটা তাকে ছুঁয়ে দেবে নিবিড়ভাবে। মুশফিকের দেহে এক অন্যরকম পুলক ভর করে। নরম গলায় বলল, মিতু। এই মিতু। মিতু ভীষণ আদরমাখা ঘুম ঘুম গালায় রয়েশয় বলল, হুম। মুশফিক থমকে গেল। ধীরস্থির কণ্ঠে বলল, দুপুর হয়ে গেল। উঠবে না?
মিতু ছোট বাচ্চার মতো আহ্লাদী গলায় বলল, আর একটু প্লিজ। মুশফিক মিতুর দিকে তাকিয়ে আছে। আচ্ছা, গলার স্বর কি খাওয়া যায়? তার ইচ্ছে করছে মিতুর জড়ানো স্বরটা হাপুস হুপুস করে খেয়ে ফেলতে। আশ্চর্য! কি ভয়ঙ্কর রকম ইচ্ছা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। মেয়েটা কি তাকে পাগল বানিয়ে দেবে নাকি? দাম্ভিক, রুচিসম্মত মুশফিকের মনে এমন উদ্ভট চিন্তাধারায় সে নিজেই অবাক। মিতুর রেশমি কালো চুলে হাত বুলিয়ে বলল, খিদে লাগেনি? উহু, ঘুম লেগেছে। মুশফিক শব্দ করে হেসে ওঠে। তার নিরামিষ, ছন্দহীন জীবনে মিতু যেন অন্ধকার রাতের ছোট ছোট জোনাকির মতো আলো ছড়াচ্ছে। মিতুর হাতটা নিজের হাতে তুলে নেয়, তারপর খোঁচা খোঁচা দাড়ি সমেত গালে নরম, কোমল হাতটা আলতো করে ঘষে দেয়। কি মনে করে মুশফিক হাতটা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেয়। বেলি ফুলের ঘ্রাণ নাসারন্ধে এসে আঘাত হানে। মুশফিক চোখ বন্ধ করে থাকে। মিতু কতক্ষণ ঘুমিয়েছে জানে না, কিন্তু ঘুম ভাঙ্গে নরম, ধারালো কোনো স্পর্শে। সে চোখ খুলে তাকায়। মুশফিক তার হাত পরম যত্নে তার গালে নিয়ে ঠেকিয়েছে। মিতুর গা শিরশির করে উঠে। ঘুম থেকে উঠেই যে এমন ভয়ানক দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি। মিতু চুপচাপ মুশফিকের দিকে তাকিয়ে আছে। সে জেগে গিয়েছে, মুশফিক এখনো দেখেনি। তার হাতগাল স্পর্শ করতেই মিতুর দেহের প্রতিটা লোম সজাগ হয়ে যায়। মুশফিক গাল স্পর্শ করিয়েই থামেনি, সে মিতুর হাতটা নাকে নিয়ে ঠেকায়। পাজি মেজর। মিতু কেঁপে উঠে, আর সেই কাঁপুনি হাতের বেয়ে মুশফিকের কাছে গিয়ে পৌঁছায়। মুশফিক সতর্ক চোখে তাকায়। মিতুকে ফ্যাকাশে, ভয়ার্থ চোখে তাকাতে দেখে মুশফিক মিতুর হাত ছেড়ে দেয়। বিচক্ষণ মুশফিকের বুঝতে অসুবিধা হয় না যে মিতুর ভয়ের কারণ কি। সে নরম, মেদুর চোখে মিতুর দিকে একনজরে তাকিয়ে থাকে। মুশফিকের সব স্পর্শ মিতুর মনে জাগিয়ে দিলেও অন্যরকম এক ভালো লাগায় হৃদয় সুখে ভরে যায়। মুশফিকের গম্ভীর চোখমুখ দেখে মিতু স্বাভাবিক গলায় বলল, আর একটু ঘুমাই? মুশফিক মিতুর হাসিমুখের দিকে তাকিয়ে বলল, আরও? হ্যাঁ। মুশফিক কিছু বলতে যাচ্ছিল, তার আগেই মিতু তাকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ মেজর, প্লিজ। মুশফিক কিছুক্ষণ মিতুর দিকে তাকিয়ে থাকে, তারপর আস্তে করে উঠে দাঁড়ায়। গায়ের কাপড় পাল্টে নিচে চলে যায়। মিতু ভাবে মুশফিক আর অফিসে যাবে না, সে আরেকটু ঘুমিয়ে নেয়ার জন্য চোখ বন্ধ করে। যদিও মিতু ভেবেছিল সে মিনিট 10 পরে উঠে যাবে, কিন্তু চোখ খুলে দেখে সূর্যের লাল আভা তার ঘরে ঢুকছে। মোবাইলে সময় দেখে মিতু চমকে যায়। 4টা বাজে। সে লাফিয়ে উঠে বসে। মুশফিক 10টা ফোন দিয়েছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকার কারণে শুনতে পায়নি। মিতু বসে নামতে যাবে, তখন হাতে একটা চিরকুট আসে। সে চিরকুট হাতে নিয়ে দেখে মুশফিকের গুটগুট করে লেখা চিঠি। বিয়ের পরে বউকে চিঠি দেয়ার ব্যাপারটা খুব মজার। মিতু চিঠিটা পড়ে, এই আহ্লাদী মেয়ে, ঘুম শেষ হলো? এত ঘুমাতে পার তুমি? শোন, ফ্রেশ হয়ে নিচে যাও। টেবিলে খাবার সাজানো আছে, খেয়ে নাও। খাওয়ার পরে অবশ্যই আমাকে ফোন করে জানাবে। বাচ্চা বউটাকে বাড়িতে রেখে টেনশনে আছি। তোমার হ্যান্ডসাম পুরুষ। চিঠিটা পড়ে মিতুর মুখের হাসি বিস্তর হয়। মুশফিক যত্নশীল, শুধুমাত্র একটু না, অনেকটাই যত্নশীল।
আর অনেক আদুরে। মিতু হঠাৎ টের পায় তার পেটের নাড়িভুড়ি খাবার চাইতে চাইতে রে যাওয়ার জোগাড়। সে জলদি ফ্রেশ হয়ে নিচে যায়। খাবার টেবিলে গিয়ে খাবার দেখে মিতু মুশফিকের প্রতি আরও মুগ্ধ হয়। দেশি মুরগি ভুনা আর ঘন ডাল। খাবার খেয়ে মিতু বাধ্য হয়ে বলল, বাহ মিতু বাহ, কপাল গুনে এমন লক্ষ্মীমন্ত জামাই পেয়েছিস। কি ভালো রান্না করে, নিশ্চয়ই খুব ভালোবাসবে। ইস। মিতু খাবার টেবিলে বসেই মুশফিকের মোবাইলে ফোন দেয়। ওপাশ থেকে দারাজ কণ্ঠে কাঙ্ক্ষিত পুরুষ বলল, মাই গুডনেস, মিতু এতক্ষণ ঘুমিয়েছ? মিতু হেসে উঠল। রিনরিনে কণ্ঠে বলল, খাবার খেলাম। এত ভালো রান্না করেন কিভাবে? বাসায় এসে শিখাবো কিভাবে রান্না করতে হয়। মিতু আস্তে করে বলল, মেজর সাহেব, আমি আপনার থেকে কিছু শিখতে চাই না। না চাইলেও শিখাবো। তোমাকে শিখিয়ে পড়িয়ে দক্ষ বানানো আমার দায়িত্ব। তাই? হ্যাঁ, আমি মেজর মিতু, আমার সবকিছুই একটু অন্যরকম। বোকা মিতু বলল, সবকিছু কি? সবকিছু মানে কি জানতে চাইছ? এতক্ষণে মিতুর মনে হল চালাক মিতু বোকার মতো কাজ করে ফেলেছে। সে জলদি বলল, রাখছি। মুশফিক মুচকি হাসে। চঞ্চল মেয়ে তার কাছে আসলেই যেন শামুকের খোলসে ঢুকে যায়। মিতু নিজের দিকে তাকায়। ট্রাউজার আর গেঞ্জি পরা। এই অবস্থায় যদি মুশফিক তাকে দেখে তাহলে খুব হাসবে। মিতু সন্ধ্যার পরে একটা কালো শাড়ি পরে হালকা সাজুগুজু করে নেয়। মুশফিক তাকে বলেছিল তার কাছে আসার পরে প্রতিদিন শাড়ি পরতে হবে, সেই কথা অনুযায়ী মিতু অনেকগুলো শাড়ি নিয়ে এসেছে। শাড়ি পরার পরে মিতুর খুব লজ্জা লাগতে শুরু হল। মাগরিবের আজান হয়ে গিয়েছে অনেকক্ষণ, অথচ মুশফিক এখনো আসছে না। এত বড় কটেজে মিতুর কেমন লাগতে শুরু হল। সে চুপচাপ বিছানায় বসে মুশফিককে ফোন দেয়। কখন আসবেন? মুশফিক দুষ্টুমি করে বলল, কেন? আমার লাগছে। আজকে আসতে লেট হবে। তুমি খেয়ে ঘুমিয়ে যাও। ভয় তার কলিজা যেন গলায় চলে এলো। লেট মানে? এই পাহাড়ের জঙ্গলে আমি একা থাকতে পারবো না। রে যাব। মুশফিক হেসে বলল, রতে হবে না, তুমি বাহিরে বাগানে আসতে আসতে আমি চলে আসব। আপনি এত পচা। মুশফিক হেসে গাড়ি স্টার্ট দেয়। মিনিট 5 পরেই কটেজের সামনে এসে থামে। হালকা আলোয় শাড়ি পরিহিতা লাবণ্যময়ী নারীটাকে দেখে বুকটা মুচড়ে উঠল। গাড়ি গ্যারেজে রেখে চুপচাপ মিতুর সামনে এসে দাঁড়ায়। মিতু হাসিমুখে তাকিয়ে আছে। মুশফিক বলল, কি অবস্থা? মিতু মাথা দুলিয়ে বলল, এই তো। ভেতরে চলো। মুশফিক আগে যায়, মিতু তাকে অনুসরণ করে যায়। মুশফিক ফ্রেশ হয়ে এশার নামাজ পড়ে রাতের খাবার খায়। তারপর কড়া চা বানিয়ে বারান্দায় গিয়ে বসে। মিতু মুশফিকের দিকে এ তাকাচ্ছে। আসার পর থেকে মুশফিক ঠিকঠাক কথা বলছে না, চুপচাপ নিজের কাজ করছে, দরকার হলে সামান্য কথা বলছে। তখনই কানে আসে মুশফিকের ডাক, মিতু। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। মিতু রুম থেকে বেরিয়ে বারান্দায় আসে। মুশফিক চা খাচ্ছে।
মিতুর হঠাৎ খুব কান্না পায়। এই বাসায় শুধুমাত্র তারা দুজনই আছে, এর মধ্যে মুশফিক যদি কথা না বলে তাহলে কিভাবে হবে? এমনিতেই বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। সে ভেবেছিল শাড়ি পরাতে মুশফিক তার প্রশংসা করবে, কিন্তু মুশফিক ভালো করে তাকিয়েছে কিনা সন্দেহ। মিতু রেলিং ধরে দূর পাহাড়ের গায়ে কৃত্রিম লাইটের দিকে তাকায়। মুশফিক আরও কয়েকবার ডাকে, মিতু গম্ভীর গলায় বলে, খাবো না। মুশফিক শক্ত অথচ শান্ত কণ্ঠে বলল, কেন? ভালো লাগছে না। মুশফিক খুব ভালো করে জানে মিতুর ভালো না লাগার কারণ। সে তীক্ষ্ণ চোখে মিতুকে পর্যবেক্ষণ করে। মেয়েটা তাকে একটুও বুঝতে পারছে না, এমনকি তার মনের প্রচণ্ড ঝড় সম্পর্কেও জানে না। সে শক্ত হয়ে চেয়ারে বসে আছে। মিতুল, আহ! মেয়েটা শাড়ি পরেছে, শাড়ির প্রতি তার ভীষণ দুর্বলতা আছে, এই কথাটা কেউ জানে না। কয়েকবার মিতুকে বলেছে আর মেয়েটা ঠিক মনে রেখেছে। আজকে রাতে মিতুকে শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখে তার দুনিয়াটা মুহূর্তেই উল্টেপাল্টে গেল। মন মন্দিরে কেউ চুপি চুপি বলে গেল, মুশফিক বাড়িতে তুই আর মিতু, আর কেউ নেই। সে চুপচাপ নিজের কাজ করে গিয়েছে। মিতু তাকে কোনো প্রকার সাড়া দেওয়ার আগে সে একটু এগুবে না। কিন্তু মনে যে উত্তাল সমুদ্রের মতো তুফান হচ্ছে, মন বাঙ্গাচি জেগে তার তীব্রতা প্রকাশ করতে মুখিয়ে আছে। সে নিজেকে যত সম্ভব কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, আর মিতু তার এই নিশ্চুপতায় অভিমান করেছে। মেয়েটা যদি জানত। চেয়ারে হেলান দিয়ে মুশফিক মিতুকে দেখছে। দুধে আলতা গায়ের রং, এর উপর কালো শাড়ি। মিতুকে দেখতে চাঁদের মতো সুন্দর লাগছে। মুশফিকের আগে কখনো এমন হয়নি, কিন্তু আজকে যেন সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। যেন শক্ত খোলস ছেড়ে অন্য মুশফিক বেরিয়ে এসেছে, যে কিনা তার বউয়ের প্রেমে পড়ে গিয়েছে ভীষণভাবে। মিতু অভিমানী চোখে মুশফিকের দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নেয়। মুশফিক সকল দিশা হারায়, মেয়েটা যেন তাকে চুম্বকের মতো টানছে। সেই উঠে দাঁড়ায়। ধীর পায়ে মিতুর কাছে গিয়ে দাঁড়ায়। মিতু। মিতু মন খারাপ করে মুশফিকের দিকে তাকায়। মুশফিক আস্তে করে বলল, শাড়ি পরেছ কেন মেয়ে? মিতু আস্তে করে বলল, আপনার পছন্দ তাই। মুশফিক আস্তে করে বলল, ভীষণ ভুল করেছ। কেন? মুশফিক মুখে কিছু বলল না, ভীষণ গভীরভাবে তার দিকে তাকাল। এই দৃষ্টিতে মিতুর হৃদয় এফোর ওফোর হয়ে গেল, অন্তর জুড়ে শীতের মতো ঠান্ডা বাতাস নেমে এলো। মুশফিকের দৃষ্টিটা খুব সামাখা মনে হল। মিতু মাথা নিচু করে নেয়। মুশফিক দূর পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে মিতু বলল, আমাকে সুন্দর লাগছে না? মুশফিক মিতুর দিকে তাকিয়ে থাকে। মিতু জবাবের অপেক্ষায় তাকিয়ে আছে। মুশফিক বলল, একটা কথা বলি, রাখবে? মিতু মুশফিকের গভীর চোখে নিজের দৃষ্টি হারিয়ে বলল, রাখব। মুশফিক কোনো নাটকের নায়ক না যে এমন পুতুল পুতুল বউ কাছে থাকলে নিজেকে পাথরের মতো আটকে রাখবে। সে আসলেই আর নিজের ইচ্ছা, অভিব্যক্তি আড়ালে রাখতে পারল না। আস্তে করে বলল, তোমায় একটু জড়িয়ে ধরি? মিতু কেঁপে উঠে, কিন্তু কিছু না বলে নিশ্চুপ থেকেই যেন সম্মতি দেয়। মুশফিক খুব নরমভাবে মিতুকে নিজের বুকে মিশিয়ে নেয়। মিতু কেঁপে উঠে, মুশফিক তা খুব টের পায়। মিতু তার বুকের কাছে আছে।
সে পরম আবেশে মিতুকে নিজের বুকের অশান্তির ধাপন বুঝাতে চায়। কানের কাছে মুখ গুজে বলল, মিতুল। মিতুর জড়ানো গলায় বলল, হুহ। শাড়ি কেন পরেছ? হুহ, এত সুন্দর লাগছে। আমি গল হয়ে যাচ্ছি, আগুন জ্বলছে। মিতুল ভীষণ ভদ্র, মার্জিত আর গম্ভীর মানুষের মুখে এমন কথা শুনে মিতুর দম আটকে যায়। মনে মনে কেউ বলে, প্রতিটা পুরুষ তার নিজস্ব নারীর কাছে ভীষণ অভদ্র, সে হোক না মেজর। মুশফিকের কথায় মিতুর অন্তরাত্মা থরথর করে কেঁপে ওঠে, সেই কাঁপন দেহে প্রবাহিত হয়। চোখের পাতা শক্ত করে বন্ধ করে নেয়। মুশফিক মুচকি হাসে, সামান্য কথায় আলতো স্পর্শ পেয়েই মিতু এমন কাঁপছে, বেশি ভালোবাসলে কি হবে? এই মেয়ে নির্ঘাত রে যাবে। মুশফিকের কাছে মিতুর এমন কাঁপন খুব অবাক লাগছে। সে কি খারাপ কিছু করল? সে তো শুধুমাত্র একটু কথাই বলল, যা কিনা স্বামী স্ত্রীর মাঝে খুবই স্বাভাবিক। মিতু ফট করে বলল, আমি প্রস্তুত না। মুশফিক ভ্রু কুঁচকে নেয়, চোখের দৃষ্টি তীখ হয়। কিসের জন্য? মিতু জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মনে এর রাজা খামচে ধরে আছে। সে কিছু না বলে মুশফিকের দিকে তাকায়। মুশফিক মুহূর্তেই বুঝে যায় বালিকার মনের ঝড়, লজ্জা। তার ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে। মেয়েটা কি ভেবেছে সে এখনই ঝাপটে ধরে সব আদায় করে নেবে? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, কথা বলো। মিতু মাথা নেড়ে বলল, কিছু না। বল। মিতু আমতা আমতা করে বলল, আমি আসলে। মিতু, আমি এতটাও শ্রো নই যে কাছে আনার পরে নিজের শ্রোতা প্রকাশ করার জন্য মুখিয়ে আছি। তুমি আমার, সেটা শুধুমাত্র কয়েকদিন বা কয়েক মাসের জন্য না, সারা জীবনের জন্যই তুমি আমার। এতে জোরজবরদস্তির কিছু নেই, আমরা একে অপরকে আগে বন্ধু হিসেবে পরিচয় করাই, তারপর বাকিটা। আর তুমি ভাবলে কি করে আমি তোমার সম্মতি ব্যতীত কোনো পদক্ষেপ নেব? মিতু জিভে কামড় দিয়ে বলল, আল্লাহ, আপনি কত ফাস্ট চিন্তা করেন। ফাস্ট না, এটা তোমার মনের কথাই। কি ভেবেছ এখানে আসার পরে প্রধান কাজ হবে শারীরিক সম্পর্ক করা, তাই না? মিতু আস্তে করে বলল, এটাই কি স্বাভাবিক নয়? মুশফিক থমকে যায়। চোখ মেলে তাকায় কালো শাড়িতে জড়ানো মিষ্টি মেয়েটার দিকে। মেয়েটা আসলে কি চায়? এখন বলে সে প্রস্তুত না, আবার এখনই বলছে কাছে আসাই স্বাভাবিক। কি জানি, আর তো বিয়ে করিনি, এটাই প্রথম বিয়ে। মিতু অবাক হয়ে বলল, এসব জানতে হলে আরও বিয়ে করে অভিজ্ঞ হতে হয়, জানতাম না তো। মুশফিক অবুঝ ভান করে বলল, না জানলে তো বিয়ে করেই অভিজ্ঞতা অর্জন করতে হবে। মিতু মুশফিকের পাথরের মতো শক্ত বুকে ধাক্কা দিয়ে বলল, উফ। মুশফিক বুকে হাত দিয়ে মুচকি হাসে। মিতু মুগ্ধ হয়ে মুশফিকের হাসির দিকে তাকিয়ে আছে। হাসিটা বরাবরের মতো সুন্দর, হৃদয় ছোঁয়া। মিতু মুশফিককে ভালো করে পর্যবেক্ষণ করে, অফ হোয়াইট টি শার্ট আর কালো ট্রাউজার পরনে। এত দাম্ভিক, রাগী মেজরকে এখন ঠিক মেজর মনে হচ্ছে না, মুচকি হাসিমাখা মেজরকে মনে হচ্ছে পাশের বাড়ির খুব সাধারণ ছেলে। মুশফিক বলল, শোন বালিকা, আমাকে ভয় পেতে হবে না। যেদিন এমন কাপাকাপি বন্ধ হবে সেদিন খবর দিও,
একটু ছুঁয়ে দেব। কাঁপাকাঁপি কখনো বন্ধ হবে না। মুশফিক মিতুর দিকে এক নজরে তাকিয়ে আছে। হাসকি স্বরে বলল, আমি অপেক্ষায় আছি। কিসের? মুশফিক একগাল হাসে। বিয়ে করার পরে স্ত্রীকে কাছে পাওয়ার জন্য যে এত প্রশ্ন শুনতে হবে তা কে জানত। মাথা ঝুঁকিয়ে বলল, নাথিং। মিতু মুশফিকের হাসির দিকে তাকিয়ে বলল, মেজর, আপনি খুব খারাপ। সেটা তো প্রথম দিন থেকেই। মিতু চুপ করে থাকে। মুশফিক বলল, শোন, আমাকে এত পেতে হবে না। আমি কোনোরা খস না, আমি তোমার স্বামী। আর এই দুনিয়ায় মেয়েদের শান্তির, ভরসার, আপনজন হলো তার স্বামী। তো নরমাল থাকো। ওকে? মুশফিক এসব কিছু মিন করে মিতুর কাছে আসেনি, অথচ সে কত কি ভেবে নিয়েছে। মুশফিকের কথায় তার সম্মান বেড়ে গেল। মিতু মাথা নেড়ে সম্মতি জানাল। মিতুর দিকে তাকিয়ে মুশফিক হেসে ওঠে। তার হাসি দেখে মিতু বলল, হাসেন কেন? মুশফিক ঠোঁট চেপে নিজের হাসি নিয়ন্ত্রণে আনল। আচ্ছা, হাসব না। মিতু মুশফিকের দিকে তাকিয়ে আছে। এই যে কেমন শান্ত সুরে কথা বলছে, মুচকি হাসছে, কে বলবে এই ছেলে খুব রাগী, গম্ভীর। সে ভাবল একটু আগে বেশি প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছে। বিয়ে যেহেতু হয়েছে, হাজবেন্ড অবশ্যই কাছে আসবে, সম্পর্ক সহজ করার চেষ্টা করবে, কিন্তু সে কিনা একটা ইম্যাচুয়ার মেয়ের মতো প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছে। মিতু বলল, শাড়ি পরেছি। হ্যাঁ, দেখলাম। আপনার জন্য। মুশফিক শান্ত চোখে তাকিয়ে বলল, আচ্ছা। মিতুর এবার অভিমান হল। উনার জন্য শাড়ি পরেছে, অথচ উনি কোনো প্রশংসা করল না, অথচ সে কাঞ্জোরানো প্রশংসা শুনতে চাইছে। কেউ সাজুগুজু করলে প্রশংসা করতে হয়। মুশফিক গম্ভীর হয়ে মিতুর দিকে তাকিয়ে আছে। তারপর বলল, একটু প্রশংসা করাতে যে প্রতিক্রিয়া এসেছে, বেশি প্রশংসা করলে তুমি রে যাবে। তখন টিভিতে ব্রেকিং নিউজ হবে, জন সাধারণকে রক্ষা করার দায়িত্ব যার কাঁধে, তার হাতে স্ত্রী ও মাই গড। মুশফিকের কথা শুনে মিতু খিলখিল করে হেসে ওঠে। মুশফিক মুগ্ধ হয়ে মিতুর দিকে তাকিয়ে আছে। মিতু, অনেকদিন বাসায় যেতে পারবো না বলেই আমি তোমাকে আমার কাছে নিয়ে এসেছি। আমি নিজেকে কন্ট্রোল করে নিতে পারবো। তুমি স্বাভাবিক থেকো। দ্যাটস ইট। মিতুর মুখে হাসি ফুটে ওঠে। মুশফিকের প্রতিটা কথা তাকে মুগ্ধ করছে। সে মুশফিকের দিকে হাত বাড়িয়ে দেয়। ফ্রেন্ডস। মুশফিক ঠোঁট টিপে টিপে বলল, এত বড় ছেলের বন্ধু হবে? মিতু আস্তে করে বলল, এত বড় ছেলেটা আমার বর। মুশফিক মিতুর হাতটা ধরে বলল, ওকে। মিতু আর মুশফিক কাছাকাছি দাঁড়িয়ে আছে। মুশফিক মিতুর হাতটা তখনও নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে রেখেছে। পাহাড়ের ঠান্ডা বাতাস তাদের ছুঁয়ে দিচ্ছে। মুশফিক অভ্যস্ত হলেও মিতুর ঠান্ডা লাগছে। সে আস্তে করে বলল, আমরা কি পাহাড়ের উপর আছি? পাহাড়ের উপরে না, কিন্তু মাঝে। গহীন পাহাড়ের মাঝে। মুশফিক মিতুর হাতটা উপরে তুলে ধরে। বৃদ্ধাঙ্গুলি দ্বারা হাতে স্পর্শ করে বলল, মিতু, তুমি আমার জীবনে প্রথম নারী। আমি চেষ্টা করব তোমাকে খুশি করতে। মিতু চোখে আশ্বস্ত করে বলল, আমিও।
রাতে ঘুমাতে গিয়ে তারা আরও বিপাকে পড়ে। মিতুর সাথে বিছানা শেয়ার করতে চাইলে যদি মিতু তাকে সস্তা ভাবে। সে বলল, মিতু তুমি এই রুমে থাকো, আমি পাশের রুমে আছি। মিতু মুশফিকের অস্বস্তির কারণ বুঝল। সে মাথা নেড়ে সায় জানাল। মুশফিক চুপচাপ শুয়ে আছে। ইচ্ছে করছে ছুটে পাশের রুমে যেতে, গিয়ে মিতুকে বলতে যে মিতু আমি শুধু তোমার পাশে শুয়ে থাকব, আর কিছু করব না। আমরা একসাথে থাকি। স্বামী স্ত্রী দূরে থাকা খারাপ কথা, একটুও ভালো কথা নয়। কিন্তু দাম্ভিক, গম্ভীর মুশফিক এসব মুখে বলতে পারল না। সে চুপচাপ ঘুমানোর চেষ্টা করে। সব ঠিক ছিল, একা থাকার অভ্যাস মিতুর আছে। শুয়ে পড়ার পরেও তার ঘুম আসছিল না। সে এপাশ ওপাশ হয়ে ছটফট করে। রাত গভীর হয়ে যাওয়ার পরেও মিতুর চোখে ঘুমের দেখা নেই। হঠাৎ কানে আসে বন্য কোনো প্রাণীর হুং কার। শুকনো পাতায় কেউ হাঁটলে যেমন ম র ম র শব্দ হয়, তেমন শব্দ, যেন কেউ হাঁটছে, কারো কথার শব্দ, হাসির শব্দ। মিতুর মনে হতে লাগল কেউ তার গলা টিপে ধরতে আসছে। ভয়ে সে উঠে বসে মোবাইলের আলো জ্বালিয়ে সে মুশফিকের রুমের দিকে ছুটে যায়। সারাদিনের পরিশ্রমে মুশফিক ক্লান্ত ছিল, সে ঘুমিয়ে আছে। ভারী নিঃশ্বাস সারা রুমে ঘুরছে। মিতু আস্তে করে মুশফিকের পাশে শুয়ে পড়ে। মুশফিক এসি অন করে ঘুমিয়েছে। বাধ্য হয়ে মিতু মুশফিকের কম্বল টেনে গায়ে দেয়। আবছা আলোয় মুশফিকের দিকে তাকিয়ে আবিষ্কার করে মুশফিকের প্রেমে সে একটু একটু করে ডুবে যাচ্ছে। এই প্রেম সাগর থেকে কখনো সে উঠতে পারবে না। এই যে কাছে আসার পরে সকল ভয় দূর হয়ে সেখানে জায়গা করে নিয়েছে এক আকাশ ভালো লাগা। মিতু নিশ্চিন্ত মনে ঘুমিয়ে যায়। তখনও ভোর হয়নি। সাধারণ ফজরের আজান দিলেই মুশফিক উঠে যায়, কিন্তু আজকে তার ব্যতিক্রম হল। মাঝ রাতে ঘুম ভাঙল। সে অনুভব করে তার বুকের মাঝে নরম একটা দেহ লুটিয়ে আছে। দুহাতে তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। মিতুর গরম নিঃশ্বাসের জন্যই তার ঘুম ভেঙেছে। মুশফিকও মিতুকে জড়িয়ে রেখেছে। মুশফিকের মনে হল তার হৃৎপিণ্ড লাফিয়ে বাহিরে চলে আসবে। ঠোঁট শুকিয়ে চৌচির। মন বাঙ্গাচি ঝুপ করে মাথা তুলে তাকায়। নরম তুলতুলে দেহটাকে পিষে ফেলার অদম্য ইচ্ছা অনেক কষ্টে সংবরণ করে নেয়। মনে করে সন্ধ্যায় কথা দিয়েছে, আকস্মিক কিছু করবে না। মিতুকে আস্তে করে একটু উপরে উঠিয়ে নাকের সাথে নাক স্পর্শ করে। মুশফিক নিজেই কেঁপে উঠে। ফিসফিস করে বলল, মিতুল, আমি তো সময় দিতে চাচ্ছিলাম, কিন্তু তুমি কি সময় নিতে চাও না? কাছে যাব না বলেই তো এই রুমে আসলাম, কিন্তু তুমিই আমার কাছে চলে এলে। ইউ নো না, আমি একজন পুরুষ। তোমার এই সুগন্ধি আমায় মাতাল করে দিচ্ছে। মুশফিক থেমে মিতুকে নিজের বুকে আরেকটু মিশিয়ে নেয়। সে আবার বলল, এই মেয়েটাকে কবে থেকে এত ভালোবাসতে শুরু করলাম? এই মেয়ে, তুমি কি জানো তোমার মাঝে আমি আমার জীবন খুঁজে পাই? মিতু নড়ে উঠে লোমস বুকে নাক ঘষে দেয়। মুশফিক শক্ত করে চোখ বন্ধ করে নেয়। মনে মনে ভাবে, মিতুকে না আনলেই ভালো হতো। দূর পাহাড়ে মিতু ছুটে যাচ্ছে দিকবিদিক। তঙ্কে সারা মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। তার পেছনে তাকে তাড়া করছে এক লাল রঙা কুকুর। মিতু দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কিনারায় চলে আসে। অচেনা জায়গা, অচেনা রাস্তা, কোন দিকে যাবে মিতু ঠাহর করতে পারে না। এদিক ওদিক তাকিয়ে কোনো আলোর দেখা না পেয়ে মিতু ভয়ে ভয়ে লালাভরা জিভ বের করা কুকুরের দিকে তাকায়া। ছোটবেলা থেকেই কুকুরের প্রতি তার খুব ভয়।
যেখানে কুকুর থাকত সেখান থেকে 100 হাত দূরে দিয়েও সে যেত না, কিন্তু আজকে কিনা সেই ভয়ের জিনিসটাই তাকে তাড়া করছে। কুকুরটা কি হাসল? কুকুর হাসে নাকি, কিন্তু মিতুর মনে হলো কুকুরটা হাসছে। সে আস্তে আস্তে পিছু হটতে থাকে আর কুকুরটা সামনে আসতে থাকে। কুকুরটা মিতুকে কামড়াতে যাবে, তখনই কারো উচ্চ চিৎকার মিতুর কানে আসে। দূর থেকে দেখেও মিতু মানুষটাকে এক নিমিষেই চিনে ফেলে। মেজর। মুশফিক দ্রুত পায়ে তার দিকে এগিয়ে আসে। মিতু ফুঁপিয়ে উঠল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মেজর, মেজর, আমি খুব ভয় পাচ্ছি, আমাকে বাঁচান প্লিজ। মুশফিক আর ঘুমায়নি। এমন পুতুল পুতুল বউ কাছে রেখে ভালো ছেলে হয়ে ঘুমানো বেশ কষ্টসাধ্য ব্যাপার। মনে দেহে আনাগোনা হচ্ছে হাজারো ইচ্ছার। সেই ঘুমন্ত মিতুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে তার ঘন কালো ভ্রুযুগল কুচকানো। সেই তীক্ষ্ণ চোখে মিতুকে দেখছে। ঘুমের মাঝেই মেয়েটা থরথর করে কাঁপছে, ফুঁপিয়ে উঠছে, পাতলা মসৃণ ঠোঁটগুলো ফুলিয়ে বাচ্চাদের মতো কাঁদছে। ক্ষণে ক্ষণে শক্ত করে আঁকড়ে ধরে রাখছে মুশফিকের হাতের পেশিবহুল বাহু। মুশফিক মিতুর এমন আচরণের কারণ কি সেটাই তাকে ভাবাচ্ছে। মিতু কি স্বপ্ন দেখছে? হয়তো স্বপ্ন না দেখলে এমন করার প্রশ্নই আসে না। মিতু তাকে কয়েকবার মেজর বলে ডাকে। মুশফিক ধাতস্থ হওয়ার আগেই আবার মেজর বলে ডাকে, আর ফিসফিস করে কিছু বলে। দক্ষ ট্রেনিংপ্রাপ্ত আর্মি অফিসারের কানে এই ফিসফিস করে বলা কথাগুলোই স্পষ্ট হয়ে যায়। সে মিতুকে বুকে নিয়ে বলল, মিতুল। এই মেজরের নরম কণ্ঠের ডাক মিতুর কানে পৌঁছায় না। সে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠে। মুশফিকের বুকে লুকিয়ে যেতে চায়। মুশফিক আরও যত্ন করে মিতুকে বুকে জায়গা দেয়। আস্তে করে বলল, কি হয়েছে? মিতু ততক্ষণে ঘেমে চোখের পানিতে একাকার। সে ফ্যাকাশে চেহারায় মুশফিকের দিকে তাকায়। মুশফিক মাথায় হাত ভুলিয়ে দেয়। মিতু ফিসফিস করে বলল, কুকুর। কোথায়? পাহাড়ের কাছে, আমাকে মরাতে এসেছে। মুশফিক নরম স্বরে বলল, ওটা স্বপ্ন ছিল। তুমি আমার কাছে আছো। আমার ভয় করছে। মেজর তোমার সাথে আছে। মেজর থাকতে তোমার কোনো কিছুতে ভয় পেতে হবে না। মিতুর চুপচাপ শুয়ে থাকে। মুশফিক বলল, রিল্যাক্স, ওটা স্বপ্ন ছিল। বাস্তবে এখানে কোনো কুকুর নেই, বরং তুমি মেজরের বুকে আছো। মেজরের ঠোঁটের মুচকি হাসি দেখে মিতু ধাতস্থ হয়। সেই গতকাল রাতে মুশফিকের বিছানায় চলে এসেছিল, কিন্তু কখন বুকে চলে এসেছে সেটা মনে নেই। দুঃস্বপ্ন আর এমন আপত্তিকর অবস্থা দেখে মিতু আরও ঘাবড়ে যায়। আস্তে করে উঠে মুশফিকের থেকে দূরে বসে মুশফিক বলল, টেক এ ডিপ ব্রিথ। মিতু মুশফিকের দিকে তাকিয়ে থাকে। মুশফিক আবার বলল, ফাস্ট। মিতু চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয়। তারপর হঠাৎ ঝট করে উঠে দাঁড়ায়। আশেপাশে চোখ তুলে মুশফিকের দিকে তাকায়। মুশফিক শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। ভয় আতঙ্ক দূর হয়ে মিতুর মাঝে ভর করে একরাশ লজ্জা। লজ্জায় মুখ লাল হয়ে যায়, নাকের ডগা কেঁপে উঠে। সে মেজরের বুকে ছিল। ও মাই গড! সে আমতা আমতা করে বলল, রাতে ভয় পাচ্ছিলাম তাই।
তাই আপনার বিছানায় এসেছি। মুশফিকের ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। আমি কিছু মনে করিনি। মাঝে মাঝে এমন একটু ভয় পাওয়া ভালো, হাজবেন্ড খুশি হয়। মানে, উনি কি মিতুর সান্নিধ্য কামনা করেন? বিস্ফোরিত আঁখি মেলে তাকিয়ে থাকে সুদর্শন মেজরের দিকে। আমরা মানে? মেজর মিতুর মনের সুপ্ত কথা বুঝে যায়। আমাদের মাঝে কিছুই হয়নি। মুশফিক আবার বলল, কিছু হলে অবশ্যই বুঝতে পারতে। আমি খুব ঘুমকাতুরে। মুশফিক বাথরুমের দিকে যেতে যেতে বলল, ইটস নট ইজি। মিতু লজ্জায় রুমে এসে কম্বলমুড়ি দিয়ে শুয়ে পড়ে। মেজরকে সবাই যেমন ভদ্র মনে করে এই লোক কিন্তু আসলে এত ভদ্র না, সে খুব দুষ্টু। মুশফিক নামাজ পড়তে এসে দেখে মিতু ঘুমিয়ে গিয়েছে। সে আস্তে করে ডাকে, মিতু। নামাজের সময় চলে যাচ্ছে। মিতু চোখ খুলে তাকায়। সাদা পাঞ্জাবি, টুপি পরনে মুশফিককে কি যে ভালো লাগছে মিতু বুঝাতে পারবে না। সুন্দর এক আতরের ঘ্রাণে তাকে আচ্ছন্ন করে ফেলে সে মুশফিকের দিকে তাকিয়ে থাকে। মুশফিক আবার বলল, উঠো। মিতু উঠে বসে। মুশফিক বলল, যাও অজু করে আসো। মুশফিক নামাজে দাঁড়ায়। মিতু মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, একটা লোক এত সুন্দর হয় কি করে? নাকি তার চোখেই মানুষটা এত সুদর্শন? মুশফিক নামাজ শেষ করে মিতুর দিকে তাকিয়ে দেখে মিতু ঠায় বসে আছে। যাও। মিতু আমতা আমতা করে বলল, আসলে আমার। মুশফিক মিতুর সমস্যাটা বুঝতে পারে। সে তাকে লজ্জা দিতে ইচ্ছুক না। ইটস ওকে। নরমাল ব্যাপার, আমার কাছে এত লুকানোর কিছু নেই। মিতু আস্তে করে শুয়ে পড়ে। মুশফিকের কথায় লজ্জা পেলেও ভালো লাগাও ছিল। মুশফিক নাস্তা রেখে অফিসে চলে যায়। এখন সৈনিকদের ব্যায়ামের সময়। মুশফিক চলে যাওয়ার পরে মিতু উঠে বসে। এতক্ষণ মিতু ঘুমের ভান করেছিল, মুশফিকের সামনে এলেই কেমন লজ্জা লাগে। তাছাড়া বোঝা যাচ্ছে মুশফিক বেশ ফ্রি মাইন্ডের আর খুব যত্নশীল। সারাদিন মিতু একা একা কাটায়। মুশফিককে ফোন দিতে পারত কিন্তু দেয়নি, কেমন আর্স্ট হয়ে আছে। সন্ধ্যা নামলেই মিতু রুমে চলে আসে। লজ্জা দূর হয়ে সেখানে ভর করেছে অভিমান। সে না হয় ফোন দেয়নি, কিন্তু মুশফিক কি ফোন দিতে পারত না? উনি কেন ফোন দিল না? আজকে মিতু অভিমান করেছে তাই শাড়ি পরেনি, 3 পিচ পরেছে। মিতু বিমর্ষ হয়ে বারান্দায় এসে দাঁড়ায়। সন্ধ্যা পেরিয়ে গিয়েছে সেই কখন, এখনো মুশফিকের আসার নাম নেই। তার মন অন্ধকারের কালো মেঘে ছেয়ে আছে, যে কোনো সময় বাঁধ ভেঙ্গে বৃষ্টি নামবে। তখনই দেখে সামনের কটেজের কাছে মুশফিকের সবুজ জিপগাড়ি থামে। সেখান থেকে লম্বা এক তরুণী বেরিয়ে আসে। লাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটা হেসে হেসে মুশফিকের সাথে কথা বলছে আর হাত নেড়ে বিদায় জানায়। মিতু চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করে। কিছুক্ষণ পরে মুশফিক আসে। অভিমানী কন্যার গম্ভীর মুখ তার নজরে আসে। কিছু না বলে রুমে যায়, তার কয়েক মিনিটের মাঝে ফ্রেশ হয়ে আসে। মিতু তখনও ওখানেই দাঁড়িয়ে আছে। মুশফিক কাছে এসে দাঁড়ায়। আমার মোবাইলে চার্জ ছিল না তাই ফোন দিতে পারিনি। তুমি অপেক্ষায় ছিলে? না, সমস্যা নেই। হাসিমুখ যখন গম্ভীর হয়ে যায় তখন বুঝতে অসুবিধা হয় না যে সমস্যা আছে কি নেই।
সে মাথা কাত করে মিতুকে দেখার চেষ্টা করে বলল, রাগ করেছ? না, সরি। মিতু ফুঁসে উঠে, সরি? কিসের সরি? সারাদিন একা ছিলাম, আপনি জানেন একা থাকা কত কষ্ট। একটু ফোনও দেননি। নিষ্ঠুর লোক। প্রিয়তমার অভিমানী মুখ দেখতে তার খুব ভালো লাগছে। সে হেসে বলল, এই জন্য বুঝি আমাকে শাস্তি দেয়া হচ্ছে? মিতু ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। মুশফিক বলল, শাড়ি পরনি যে, 3 পিচ পরে আমাকে শাস্তি দিচ্ছ? বউকে শাড়ি না পরা দেখলে বুকে যন্ত্রণা হয়। মিতু গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। মুশফিক মিতুর পেছনে এসে দাঁড়ায়। কানের কাছে উষ্ঠ ছুঁয়ে আস্তে করে বলল, আজ সারাদিন এত ব্যস্ত ছিলাম, বাসায় আসার সুযোগ পাইনি। সরি সোনা। প্লিজ শাড়ি পরে আসো, তোমাকে ওভাবেই দেখতে চাই। মিতুর খুব সুখ অনুভূত হয়। সে চুপ করে থাকে। মুশফিক আবার অনুরোধ করে বলল, প্লিজ। মিতু শাড়ি পরে ততক্ষণে মুশফিক নিচে টিভি দেখছে। মিতু শাড়ি পরে নিচে যায়। মিতুকে দেখে মুশফিক বলল, এখন দেখে মনে হচ্ছে এটা মেজরের বউ। মিতু হাসে, মুশফিকের থেকে দূরত্ব রেখে বসে, কিন্তু মুশফিক এইটুকু দূরত্ব রাখতে নারাজ। সে মিতুর কোলে শুয়ে টিভিতে শাহেদ কাপুর অভিনীত বিবাহ মুভিটা চালু করে। মিতু স্তব্ধ আর শক্ত হয়ে বসে আছে। মুশফিক তার দিকে তাকিয়ে বলল, মিতু এমন করে বসো না। এখন থেকে আমরা একসাথে মুভি দেখলেই আমি তোমার কোলে শুয়ে পড়ব। অভ্যাস করে নাও প্লিজ। মিতু হাসে। সুখের প্রজাপতি যে এত রঙের হয় তা মুশফিকের সান্নিধ্যে না আসলে জানতেই পারত না। সে আস্তে করে মুশফিকের চুলে হাত বুলিয়ে দেয়। বিবাহ মুভিটা খুবই সুন্দর। এটা মুশফিকের পছন্দের মুভি। হঠাৎ মুশফিক মিতুর গালে হাত রেখে বলল, তুমি তারার মতো আমার আকাশের প্রতিটা জায়গায় ছেয়ে থেকো প্রিয়। মিতু হাসে কিন্তু মুখে কিছুই বলে না। দুজনে দুজনের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। রাত 2টার দিকে মিতু আর মুশফিক রুমে আসে। মিতু মুশফিকের দিকে তাকিয়ে বোকার মতো হাসে। মুশফিক ট্রাউজার পরে মিতুর দিকে তাকিয়ে আছে। তার হাসি দেখে ঘন কালো ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা? মিতু ততক্ষণে মুশফিকের বুকের দিকে তাকিয়েছে। পেশিবহুল বাহু, পেটানো শরীর, মেদহীন ঝরঝরে গা। মিতু বরাবরের মতো মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। মিতুর দৃষ্টি অনুসরণ করতে বুদ্ধিমান মেজরের কয়েক সেকেন্ডও লাগল না। মুশফিকের পুরু ঠোঁটের ভাঁজে কিঞ্চিত মুচকি হাসির রেখা ফুটে ওঠে। মিতুর লজ্জামাখা হাসি দেখে মুশফিক বলল, লজ্জা পাচ্ছ কেন? অযথাই। অযথা। এমন করে কেউ ঘুরে বেড়ায়? মুশফিক বুঝেও না বুঝার ভান করে। ঠোঁট উল্টে বলল, কেমন করে? মিতু আস্তে করে বলল, এমন আদুল গায়। মুশফিক অন্তর্বেদী দৃষ্টি মেলে মিতুর দিকে তাকিয়ে বলল, তো সমস্যা কি? ইটস মাই বেডরুম। হ্যালো মেজর। আপনার বেডরুমে এখন আরেকটা মানুষ আছে, তাও মেয়ে মানুষ, সুতরাং কাপড় চোপড় পরে ঘুরবেন। হ্যাঁ, একটা মেয়ে আছে যে কিনা আমার বউ। আমার একমাত্র বউ। মিতু থমথমে গলায় বলল, ইস, বউ হয়েছি বলে কি এমন করে ঘুরবেন? হ্যাঁ, এটা স্পেশাল মুহূর্ত।
মিতু দেখল মুশফিক তার দিকে এগিয়ে আসছে। তার মুখের কাছে মুশফিকের লোমস গা। মুখের সব পকপক মুহূর্তেই গলায় আটকে যায়। সে আস্তে করে বলল, আপনার লজ্জা করে না? মুশফিক মাথা নিচু করে মিতুর দিকে তাকিয়ে বলল, লজ্জা? কিসের লজ্জা? মিতু আস্তে করে পিছু হাঁটে। এই যে আমার সামনে গা দেখিয়ে ঘুরছেন। উফ, তুমি আমার বউ। এত কথা না বলে গেঞ্জি পরে ঘুরলেই পারেন। কেন? আমার ডেশিং বডিটা দেখে ক্রাশ খাচ্ছ? মিতু মুশফিকের ঝুঁকে আসা মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, ভাই, শুধু তোমার বডি না, তোমার সবকিছুর উপরেই ক্রাশ খেয়ে ফেলেছি। মুখে বলল, নো নো, আমি ক্রাশ ট্রাশ খাই না। তাই? ওকে, প্লিজ গা ঢাকেন। তোমার সমস্যা কি মিতু? মিতু কি করে বলবে তার কি সমস্যা? মুশফিককে এমন অবস্থায় দেখলেই কেমন পাগল পাগল লাগে। কানে কানে কেউ বলে যায় সামনের মানুষটা তার, শুধুমাত্র তার। আপনি না মেজর? আপনার লজ্জা নেই কেন? আজব, এটা কেমন কথা? আমি মেজর বলে আমার কি নাক অবধি লজ্জার চাষ থাকবে? উফ, যা বলেছি সেটা করেন। গেঞ্জি পরব না। তুমি চাইলে বাকিটাও খুলে ফেলতে পারি। মিতু চোখ খিচে বলল, ছি ছি। মুশফিক আরেকটু সামনে এসে বলল, আফটার অল আমি মেজর। মেজররা সবার সামনে এক, বউয়ের সামনে এক, একটু খারাপ প। মুশফিক এগিয়ে আসছে। মিতু আর পেছনে যেতে পারছে না। সে মুশফিকের বুকে হাত রেখে তাকে আটকায়। আসলেই মুশফিক খুব বেশি রোমান্টিক। মিতু ভেবেছিল আর্মিরা বোরিং হয়, কিন্তু তার মেজরটা তো মাখনের মতো সফট, দেখলেই একটু আদর করে দিতে ইচ্ছে করে। সে বলল, এত কিছু জানেন কি করে? আগেও বিয়ে করেছেন নাকি? এমনিই জানা যায়, বিয়ে করা লাগে না। মুশফিক মিতুর হাত উপেক্ষা করে এগুতে চায়। মিতু চোখ পাকিয়ে বলল, এগুচ্ছেন কেন? মুশফিক কিছু না বলে মিতুর কানের কাছে মুখ এনে গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, খুব সুন্দর লাগছে। বলেছিলাম তোমার অনুমতি ছাড়া কিছু করব না, কিন্তু আই এম সরি সোনা। মুশফিকের ভারী হাসকি স্বরে ফিসফিস করে বলা কথাগুলো মিতুকে নাড়িয়ে দেয়। আদুরে ডাক শুনে মিতুর পাগলের মতো অস্থির লাগে। মেজর তার দিকে গভীর শিকারী চোখের দিকে তাকিয়ে থাকে। মুশফিক শক্ত কড়াপড়া হাত দিয়ে মিতুর কোমর আঁকড়ে ধরে কাছে আনে। মিতু কেঁপে উঠে, নাকের ডগার শিরশিরানো অতিমাত্রায় বাড়ে, পেট মুচড় দেয়। মুশফিক আবার বলে, ইউ আর সো বিউটিফুল মাই সুইটহার্ট। মিতুর মনে হচ্ছে সে রে যাবে। মুশফিক মিতুর গালে পরম ভালোবাসা মাখা পরপর কয়েকটা চুমু দেয়, তারপর কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকে। নাকের ডগায় তার নাক স্পর্শ করে আস্তে করে বলে, নাও ইটস ওভার। মিতু মুখ ফসকে বলে ফেলে, নো। মিতুর কথায় মুশফিক থমকে যায়। সে শান্ত চোখে মিতুকে পর্যবেক্ষণ করে বলল, ঘুমাতে হবে, অনেক রাত হয়েছে। মুশফিক সোজা বিছানায় শুয়ে পড়ে। মিতু নিজের বলা কথাটায় লজ্জায় আর্স্ট হয়ে যায়। আর চোখে মুশফিকের দিকে তাকায়। মুশফিক তার দিকেই তাকিয়েছিল। সে বলল, ও রুমে গেলাম না।
দেখা যাবে বউটা রাতে ভয় পেয়ে আবার আমার কাছেই চলে যাবে, তার চেয়ে ভালো আমি এখানেই থাকি। বউকে কষ্ট দেয়া অন্যায়। মিতুর হাত পা তখনও কাঁপছে। সে রাতের কাপড় নিতে আলমারি খুলে সেখান থেকে একটা নাইটি খুলে পড়ে। মিতু সেটা হাতে নিয়ে দেখে। সে ভাবে মুশফিক তার জন্য এনেছে। যেহেতু উনি এনে এখনো দেয়নি তাই সে নেবে না। উনি দিলেই বরং নেবে। মিতু গেঞ্জি আর ট্রাউজার পরে এসে শুয়ে যায়। মুশফিক তার দিকে ফিরে শুয়ে আছে। মিতু তাকালে মুশফিক হাত বাড়িয়ে মিতুর গাল ছুঁয়ে বলল, তুমি কি আমার প্রেমে পড়ে যাচ্ছ মিতুল? মিতু মুশফিকের প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা বলল, আপনি কি আমার প্রেমে পড়ে যাচ্ছেন মেজর? মিতুর প্রশ্নে মুশফিকের ঠোঁটের কোণের হাসি বিস্তৃত হয়। সেই হাসিতে মিশে আছে এক আকাশ ভালোবাসা, ভালো লাগা, সুখের ভাণ্ডার। মিতুর বুকের ভেতরটা সুখে চিৎকার দিয়ে উঠে, কলিজাটা ফিসফিস করে বলে, তুই পৃথিবীর সবচেয়ে সুখী নারী হবি মিতু। আজ বুধবার। সেনানিবাসে 6 জন পরিষ্কারকর্মী আছে। একজনের নাম কামাল। সবাই উনাকে কামাল ভাই নামেই ডাকে। উনি মুশফিকের বিশ্বস্ত। আর কটেজ পরিষ্কার করে। মুশফিকের রুমে যাওয়া নিষেধ, বাদবাকি সবকিছু সপ্তাহে একদিন পরিষ্কার করে দিয়ে যায়। আজকেও যথারীতি পরিষ্কার করতে এসেছে। নয়না কামাল ভাইয়ের আসার দিকে নজর রাখছিল। যেই না মুশফিকের কটেজে যায় অমনি সে পিছু পিছু আসে। সচরাচর মুশফিক তাকে কটেজে ঢুকতে দেয় না। মুশফিক যা রাগী উনার উপরে কথাও বলা যায় না। আজকে সুযোগ পেয়ে সে এই সুযোগ হাতছাড়া করে না। কামাল তখন কিচেন পরিষ্কার করছে, নয়না এই ফাঁকে আস্তে করে উপরে উঠে যায়। তার লক্ষ্য মুশফিকের রুম। সে পা টিপে টিপে নিঃশব্দে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। মুশফিকের রুমে যাওয়ার আজন্ম ইচ্ছা এবার পূরণ হবে। নয়না আস্তে করে মুশফিকের রুমে প্রবেশ করে। মন মাতানো এক সুবাসে নাসারন্ধ্র ভরে যায়। সে এপাশ ওপাশ তাকিয়ে হঠাৎ চোখ যায় বিছানার দিকে। বিছানা অগোছালো, আর অগোছালো নরম বিছানায় এক মেয়ে ঘুমিয়ে আছে। নিমিষেই নয়নার সকল স্বপ্ন চুরমার হয়ে যায়। সে এগিয়ে যায়, ঘুমন্ত মিতুর দিকে সদৃষ্টি মেলে তাকিয়ে থাকে। মনে উকি দেয় হাজারো প্রশ্ন। কে এই মেয়ে? মুশফিকের সাথে কি সম্পর্ক? এখানে শুয়ে আছে কেন? মেয়েটা খুব সুন্দরী, নয়নার থেকেও সুন্দর। নয়না মুহূর্তেই মিলিয়ে ফেলল মেয়েটাকে। সুন্দরী মেয়ে এক অবিবাহিত পুরুষের বিছানায়, সুতরাং মেয়েটা একটা প্রস্টিটিউট। নয়না কথা বলার ভাষা হারিয়ে ফেলে। মুশফিককে সে খুবই ভালো মানুষ বলে জানত, তার সম্পর্কে খারাপ ধারণা কখনোই আসেনি, কিন্তু এই ছেলে যে রাতে কটেজে পতি তা আনে এটা খুনাখরেও ভাবেনি। তারপর মন হঠাৎ উল্টে যায়, ফুঁসে উঠে মুশফিকের কোনো দোষ নেই, সব দোষ এই অসভ্য মেয়ের। নয়না ঘুমন্ত মিতুকে টেনে উঠায়। হঠাৎ ঘুম ভাঙ্গায় মিতু চমকে যায়। মুশফিক কখনো তাকে এভাবে জাগাবে না। মুশফিক তাকে নরমভাবে ছোঁয়ে। সে চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকায়। মেয়েটার পরনে আর্মি ড্রেস। মিতু বুঝে একজন আর্মি তার সামনে দাঁড়িয়ে আছে। মিতু কিছু বলার আগে নয়না ফুসফুস করে বলল, এই মেয়ে উঠো আর জলদি বের হয়ে যাও। মিতু ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে আছে। বেরিয়ে যাবে মানে কি? আর তাকে হুকুম দেয়ার উনি কে? সে ভ্রু কুঁচকে বলল, মানে? নয়না রাগে দাঁত চেপে চেপে বলল, কোনো পতি, তার বাসা না এটা, সুতরাং বের হ।
মিতুর অবাকের পাল্লা হৈ হৈ করে বাড়ছে। এটা কার বাসা? আমার বয়ফ্রেন্ডের বাসা। মিতুর বুকটা মুচড়ে ওঠে। বয়ফ্রেন্ড? কালকে রাতে কি এই মেয়েটাই মুশফিকের জিপ থেকে নেমেছিল? মুশফিক কি তাদের বিয়ের কথা কাউকে বলেনি? মিতু শক্ত চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। নয়না আবার বলল, কয়েকদিন আসিনি, এর মাঝেই জায়গা করে নিয়েছিস। এই কটেজের প্রতিটা জায়গায় আমার ছোঁয়া আছে। মুশফিক আমাকে খুব ভালোবাসে, এখানে কত রাত কাটিয়েছি। মিতু আস্তে করে বলল, আচ্ছা। বের হ। বের না হলে 14 শিকের ভাত খাওয়াবো। আচ্ছা। নয়না তেরে আসে। চিৎকার করে বলল, তুই একটা পতি, তা হয়ে আমার মুশফিকের বিছানায় শুয়েছিস? মুশফিক শুধুমাত্র আমার। মিতুর দুনিয়াটা ঝনাত ঝনাত করে ভেঙ্গে যেতে থাকে, বুকে অসহনীয় যন্ত্রণা অনুভব করে। আহা মুশফিক! আহ! নয়না হিংস্র চোখে মিতুর দিকে তাকিয়ে আছে। মিতু উঠে দাঁড়ায়। মিতু নয়নার সমান লম্বা না হলেও প্রায় ছুঁই ছুঁই। তাকে দাঁড়াতে দেখে নয়না বলল, গুড। এবার বেরিয়ে যা। মিতুর ঠোঁটের কোণে শান্ত হাসি ফুটে ওঠে। তাকে হাসতে দেখে নয়না ফুঁসে বলল, বেরিয়ে যা। যাব না। আপনি কে আমাকে বের করার? এত সাহস আমাকে প্রশ্ন করিস? তুই জানিস আমি কে? মিতু ঢাকাইয়া মেয়ে। চঞ্চল হরিণের কোক্ত টকবগে গরম। এতক্ষণ একটা ঘোরের মাঝে মেয়েটার কথাগুলো শুনেছে, কিন্তু এবার সে প্রস্তুত। নয়নার দিকে এগিয়ে গিয়ে বলল, গায়ের লেবাস দেখে মনে হচ্ছে আর্মি হন আর যেই হন, হোয়াটেভার, আমার তাতে কিছু আসে যায় না। কারো বেডরুমে অনুমতি ছাড়া প্রবেশের সাহস কি করে হল? আপনি জানেন আমি কে? মেয়েটাকে এত অপমান করার পরেও সে নয়নাকে আপনি বলে সম্বোধন করছে। নয়না এসব পাত্তা না দিয়ে বলল, তোর আবার বেডরুম? তুই জানিস আমি যা ইচ্ছা তাই করতে পারি। আর তুই কি তা জানিস না? তুই প্রো। বাকিটা নয়নার মুখেই আটকে থাকে। মিতু কিরমির করে বলল, সেট আপ স্কেল। উল্টাপাল্টা কথা বললে থাপড়িয়ে গালের দাঁত হাতে ধরিয়ে দেব। নয়না চোখ পাকিয়ে আরো কাছে আসে। কি বললি? কানে শুনেন না? নয়না অধৈর্য হয়ে মিতুর হাত ধরে বলল, আমার মুশফিকের আশেপাশেও আর আসবি না। মিতুর রাগ কিরমির করে আকাশসম হয়ে যায়। নয়নার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নয়না কিছু বুঝে উঠার আগেই তার গালে গুনে গুনে 4টা থাপ্পড় দিয়ে দেয়। ইউনিফর্মের কলার ধরে শাসিয়ে শাসিয়ে বলল, মুশফিক আপনার। এসব আজেবাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলব। নয়না মিতুর সাহস দেখে অবাক। সে আর্মি ট্রেনিং প্রাপ্ত, কিন্তু এই মেয়ে তার থেকে বেশি চালু। দেখতে নরম দেখা গেলেও মেয়ে মোটেও নরম না, কিন্তু সে নিজেও দমে যাওয়ার পাত্রী না। পাল্টা মিতুকে ঠেলে সরিয়ে বলল, গায়ে হাত দিলি কেন? বেয়াদবদের গায়ে হাত দিয়েই শায়েস্তা করতে হয়। নয়নাও হাত উঠায় মিতুকে মা রার জন্য, কিন্তু মিতু তার হাত ধরে ফেলে। হাত মুছড়ে দিয়ে বলল, আমার গা আরেকবার স্পর্শ করতে আসলে হাত ভেঙে ফেলব। এত সাহস পাস কোথায়? সেটা আপনার মুশফিককেই জিজ্ঞেস করবেন। আমি মুশফিকের গার্লফ্রেন্ড, তাই এসব তাকে জিজ্ঞেস করার দরকার মনে করছি না। গার্লফ্রেন্ড? হ্যাঁ। সে আমাকে খুব ভালোবাসে,
যত্ন করে। মিতু মাথা নেড়ে বলল, আমি বিশ্বাস করি না। কিছু আসে যায় না। তুই এমন গুরুত্বপূর্ণ কেউ না যে বিশ্বাস করতেই হবে, ফালতু। মিতু জোরে শ্বাস ফেলে বলল, ফালতু? আমি মেজর মুশফিক আহসানের স্ত্রী মিসেস আহসান। নয়না হো হো করে হেসে দিল। স্ত্রী? হাউ ফানি। মেজর বিয়ে করেছে অথচ কেউ জানে না? তুই নিজের মান রাখতেই এসব বলছিস তাই না? আব্বু বলেছে সামনের মাসেই আমার আর মুশফিকের বিয়ের অ্যানাউন্স করবে। মিতুর দুনিয়াটা কেমন এলোমেলো হয়ে গেল। যেন 10 ফুট উপর থেকে কাচের আয়না মাটিতে পড়ে চুরমার হয়ে গেল নিমিষেই। মিতুর বিবর্ণ চেহারা দেখে নয়না আরো বলল, তুই জানিস মুশফিক আমার কত যত্ন নেয়, সবসময় জিপে করে বাসায় নিয়ে আসে। এই বাসায় কত এসেছি তার হিসাব নেই। মিতু জানে মুশফিক পার্টনারের প্রতি যত্নশীল। গতকাল রাতে এই মেয়েই বোধহয় গাড়ি থেকে নেমেছিল। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে নয়না মুশফিকের নাম্বারে ফোন দেয়। কয়েকবার ফোন দেওয়ার পরে মুশফিকের ভারী স্বর শোনা গেল। হ্যাঁ, নয়না বলো। নয়না ফোনটা সরিয়ে বলল, দেখলি কেমন আদর করে ডাকে। তারপর ফোন কানে দিয়ে বলল, আমি আপনার কটেজে আছি। এখানে এই পতি, তা কি করে? ওকে বের করে দিতে চাচ্ছি। যত হোক কেউ জানলে আপনার সম্মান থাকবে না, কিন্তু এই মেয়ে বের হচ্ছে না ও বলে কিনা আপনার স্ত্রী। মুশফিক আউট অফ এরিয়ায় আছে। পাহাড়ের আনাচে কানাচে গের ব্যবসা চলছে রমরমা। সেদিন এক গ্যাংকে ধরার পরে আরও কয়েকটা শাখার সন্ধান পাওয়া গিয়েছে। আজকে সেই খোঁজেই বেরিয়েছে। এমনিতেই চাপে আছে, তার উপর মাত্র বলা নয়নার কথাগুলো শুনে গায়া গুণ লেগে যায়। চিৎকার করে বলল, আমার কটেজে ঢুকার অনুমতি কে দিয়েছে তোমাকে? আর আমার কটেজে যেই থাকুক তাতে তোমার কি? এক্ষুনি বেরিয়ে আসো। নয়না থমথম খেয়ে বলল, কিন্তু ওই মেয়েটা? মুশফিক আশেপাশে তাকিয়ে দেখে সবাই তার দিকে তাকাচ্ছে। নিজেকে শান্ত করে আসতে বলে, ও আমার স্ত্রী। তুমি 1 সেকেন্ডের মাঝে বেরিয়ে যাবে। যদি কথার হেরফের হয় এর ফলাফল ভালো হবে না। নয়না কিছু বলার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে মিতুর দিকে তাকিয়ে বলল, উনিও তোকে বাঁচাতে মিথ্যা কথা বলছে। আজ ক্যাম্পে ফিরে আসুক, বাবাকে সব বলে দেব, তখন বুঝবে প্রস্টিটিউট বাসায় আনার ফল। নয়না ধূপধাপ পা ফেলে চলে যায়। মুশফিক বলেছে চলে যাওয়ার জন্য সে নিঃশব্দে চলে যায়। মিতু সেখানেই দাঁড়িয়ে আছে। মোবাইল নিজস্ব শব্দে চেঁচিয়ে উঠে জানান দেয় মুশফিক ফোন দিয়েছে। মিতু রাগে মোবাইলটা দেয়ালে ছুঁড়ে মারে। সে কিছুতেই বুঝতে পারছে না মুশফিক তাদের বিয়ের কথাটা কেন লুকিয়েছে। এটা কি লুকিয়ে রাখার মতো কোনো বিষয়? সবাই যদি জানত তাহলে মেয়েটা এত কথা বলার সুযোগ পেত না। মেয়েটার সাথে কি আসলেই মুশফিকের কিছু আছে? না থাকলে একটা মানুষ কি করে এত জোর দিয়ে কিছু বলতে পারে? স্ত্রী হওয়া সত্ত্বেও তাকে পতি, তার নাম শুনতে হল। কাল রাতে মেয়েটা জিপ থেকে নেমেছে, মুশফিক তার যত্ন করে, আর ওই নাইটিটা এটা কি কোনোভাবে এই মেয়ের? মেয়েটার কথামতে সে এখানে এসে থাকে, সে কি এটা পড়েছিল? মিতু কিছু ভাবতে পারে না। সামনের চেনা খুব পরিচিত দুনিয়াটা যেন মুহূর্তেই রং বদলিয়ে ফ্যাকাশে হয়ে যায়। সে ফ্লোরে বসে পড়ে। তার শান্ত নদীতে ঢেউ উঠে, গাল বেয়ে পানি ঝরে। মুশফিক তার স্বামী, তাদের এখনো ভালোবাসাই হয়নি, অথচ এসব কি হচ্ছে?
মিতু ফ্লোরে শুয়ে পড়ে নানা রকম ভাবনায় মাথাটা ভো ভো করে ঘুরে ওঠে। মুশফিক শুধুমাত্র তার মুশফিক অন্য কারো হতে পারে না। তখন বেলা কয়টা মিতু জানে না, সে কাঁদতে কাঁদতে ফ্লোরেই ঘুমিয়ে যায়। মাগরিবের আজান দিয়েছে সেই কখন, কিন্তু মুশফিক আসেনি। তার ঘুম ভাঙ্গে পেটের ক্ষুধায়। সারাদিন পেটে একটা দানাও পড়েনি, শরীর নেতিয়ে আছে। সেই উঠে দাঁড়ায়, কিচেনে গিয়ে পানি খায়। বাহিরে চাঁদের আলোয় সব ফকফকা দেখা যাচ্ছে। কি মনে করে মিতু কটেজ থেকে বেরিয়ে আসে। খানিকটা সামনে এসে দাঁড়ায়। চাঁদের আলোয় সামনের রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছে। ওদিকে তাকিয়ে থাকতে থাকতে মিতুর মনে হয় কারা যেন আসছে। মানুষটা আর কেউ না, মুশফিক আর সাথে নয়না। নয়না আর মুশফিককে একসাথে দেখে মিতুর চোখের কোণ বেয়ে আবার নতুন উদ্যমে পানির স্রোত বয়ে যায়, বুকে অসহনীয় যন্ত্রণা অনুভব করে। সে আড়ালে গিয়ে দাঁড়ায় আর দুজনকে পর্যবেক্ষণ করতে থাকে। মুশফিক সারাদিন মনে হয় 500 বার মিতুকে ফোন দিয়েছে, কিন্তু ফোন বন্ধ। সে এত গুরুত্বপূর্ণ এক মিশনে গিয়েছিল যে আসারও কোনো উপায় নেই। আর্মিদের কাজটাই এমন, সব ভেসে যাক কিন্তু দেশের কাজ আগে। নয়নার কাছে এসব শুনে মিতুর অবস্থা না জানি কি হয়েছে, চিন্তায় তার অবস্থা খারাপ। নিজের মাঝে এত অস্থিরতার মাঝেও কটেজে আসার কোনো সুযোগ নেই। তখনই ইচ্ছে করছিল নয়নার গালে অপ্পর দিয়ে লাল করে দিতে। এখন নয়নাকে কটেজ থেকে বের করে এনেছে। নয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে শক্ত হাতের 2 অপ্পরে নয়নার কান বন্ধ হয়ে গিয়েছে। নয়না গালে হাত দিয়ে অবাক হয়ে মুশফিকের দিকে তাকালে মুশফিক বলল, এই পর্যন্ত একদিনও তোমাকে আমার কটেজে ঢুকতে দিয়েছি? আজকে কোনো সাহসে প্রবেশ করেছ? নয়নার গাল ব্যথা করছে। সে বলল, আপনার কটেজ গেলে কি সমস্যা? মুশফিক চিৎকার করে বলল, সমস্যা আছে। আর তুমি মিতুকে কি বলেছ? তিতা কটেজে আনবেন, তাকে কিছু বললেই দোষ? মুশফিক রাগে আরেকটা অপ্পর দেয়। নয়না ছিটকে যায়। ও আমার স্ত্রী, বিয়ে করা স্ত্রী। আমার কটেজে থাকলে সে তিতা নয়। এসব দেখার অধিকার তোমার নেই। তুমি সাধারণ এক সৈনিক, তাছাড়া আর কিছু না। তোমার বাবা কর্নেল, কিন্তু সেই গরম আমাকে দেখাবে না। নয়না হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মেয়েটা কি আসলেই মুশফিকের স্ত্রী? সে কি তবে ভুল ভেবেছে? এ কথা ঠিক যে সে তার আব্বুর কথা বলে অনেক কিছু হাসিল করে নেয়। মুশফিক বলল, আর কি বলেছ মিতুকে? নয়না ভয় ভয় বলল, আর কিছু বলিনি। মুশফিক জানে নয়না আরও অনেক কিছু বলেছে, এই মেয়ে খুব খারাপ। সে বলল, যদি শুনি আর কিছু বলেছ তাহলে তোমার অবস্থা খারাপ হবে। আমার ভয়ঙ্কর রূপ দেখবে। আপনার স্ত্রী আমাকে মেরেছে। সেটা? মুশফিকের ভ্রু কুঁচকে যায়। মিতু নয়নাকে মেরেছে? সে বলল, ভালো করেছে। সে মেজরের স্ত্রী, নিশ্চয়ই বিড়াল নয়। সিংহের সঙ্গী সিংহই হয়। যাও, বাসায় যাও, আর কখনো আমাদের ব্যাপারে কথা বলতে আসবে না। আমি তোমার বাবার কাছে সব বলে দেব। আর মেয়ে বলে আমার ঘাত থেকে মুক্তি পেয়েছ, না হলে আমার স্ত্রীকে হীন করে কথা বলার অপরাধে নির্ঘাত এখানেই পুঁতে ফেলতাম। নয়না ভয় কটেজের দিকে চলে যায়।
চোখের পানিতে গাল বেয়ে যাচ্ছে, গাল লাল টকটকে হয়ে গেছে। মনের মাঝে শোধের তীব্র নেশা মাথায় নেচে উঠে। মিতু থরথর করে কাঁপছে। দুর্বল পা ফেলে যত দ্রুত সম্ভব রুমে আসে। রুমে এসে গে দেয়াল মিররে হাত দিয়ে ঘাত করে আয়নাটা চুরমার করে দিতে চায়। আয়না ভাঙ্গে কিন্তু হাত বিশ্রীভাবে কেটে যায়। মুশফিকের বুটের শব্দ শোনা যাচ্ছে। মিতু ফুপিয়ে উঠে। বুকের কষ্টরা যেন এই মানুষটার সান্নিধ্যে এসে উথলিয়ে উঠে। মুশফিক এসে দেখে মিতু চুপচাপ দাঁড়িয়ে আছে। সে মিতুর দিকে তাকিয়ে থাকে। বিবন ফ্যাকাশে মুখ দেখে তার কেমন কষ্ট হয়। তার চোখ যায় হাতের দিকে। হাত থেকে টপটপ করে লাল বর্ণের তরল মেঝেতে জমা হচ্ছে। হাতের ব্যাগটা দূরে রেখে মিতুর কাছে আসে। হাতটা ধরার জন্য হাত বাড়িয়ে বলল, হাতকে টেছে কি করে? মিতু, তুমি কি করেছ? মিতু মুশফিককে হাত ধরতে দিল না। এক ঝটকায় মুশফিকের থেকে দূরে গিয়ে বলল, আমি তিতাদের এত যত্ন করতে হবে না। আপনি ওই মেয়ের কাছে যান যে আপনার গার্লফ্রেন্ড, আর্মি মেয়েটা। মুশফিক হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। মিতু কিছু না বলে ছুটে কটেজ থেকে বেরিয়ে যায়। তারপর কোনো দিকে না তাকিয়ে পাহাড়ের দিকে ছুটতে থাকে। তার ইচ্ছা সে পাহাড় থেকে দিয়ে রে যাবে, চলবে।